আউটসাইড বিউটি ইজ নট ইম্পর্টেন্ট, ইনসাইড হ্যাঁ বিউটি ইজ ইম্পর্টেন্ট। হঠাৎ করে আমি টিভি দেখতে বসলাম, সিনেমা দেখলাম, খুব সুন্দর সিনেমা, হ্যাপি হলাম, সেইটা আসলে ইউডাইমোনিয়া না। হাউ টু লিভ আ গুড লাইফ এন্ড হাউ টু ডাই গুড। একটা লোহাই কিন্তু একটা লোহাকে ধার দিতে পারে, একটা বালিশ কিন্তু না। ইউডাইমোনিয়া পেতে হলে সমাজ অবশ্যই পরিবর্তিত হতে হবে। প্লেটো সক্রেটিসকে ছাড়িয়ে গিয়ে একজন বড় দার্শনিক 2500 বছর পূর্বে প্লেটো বলে গেছিল উই নিড টু থিঙ্ক ডিপলি। এবং স্পার্টা নামে আরেকটা টেরিটরি ছিল ওই সময়, যেটার সাথে এথেন্সের সব সময় যুদ্ধ লাগা থাকতো। ওই সময় পেলিপেশিয়ান ওয়ারে এথেন্স স্পার্টার কাছে হারে। সবাইকে স্বাগতম চিন্তার ফিউশন চ্যানেলে। আজকের আড্ডায় আপনাদের সাথে আছি আমি অর্ণব, এবং আমার সাথে আছেন আমি রিকি ডিক্রুজ। আমাদের আজকের আড্ডার বিষয় প্লেটো। প্লেটো আমাদের আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সক্রেটিসকে নিয়ে। সক্রেটিস যিনি গ্রিক একজন দার্শনিক এবং যাকে ফাদার অফ ফিলোসফি বলা হয়, তারই একজন ছাত্র এবং খুবই পপুলার ছাত্র প্লেটো। তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার বিভিন্ন মতবাদ আছে, কিন্তু সব মতবাদ নিয়ে হয়তো আমরা আলোচনা করব না। শুধু একটি মতবাদ নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এটি আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বা কি ধরনের প্রভাব ফেলছে সেটা নিয়ে আসলে আলোচনা করব। এবং প্লেটোর সম্পর্কে যদি একটু বলি, অনেকেই মনে করে থাকেন প্লেটো সক্রেটিসকে ছাড়িয়ে গিয়ে একজন বড় দার্শনিক। যদিও সক্রেটিসের মতাদর্শ তিনি অনেকভাবে তার লেখাতে প্রতিফলিত করেছিলেন। যেমন তার একটি বই আছে, সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম হচ্ছে দি রিপাবলিক। সেই বইটি খুবই জনপ্রিয় বই এবং আদৌ পর্যন্ত সবাই অনেকেই এটা এখন ফলো করে, বিভিন্ন ভাষায় এটা রূপান্তরিত হয়েছে। এবং যদিও তার ছাত্র ছিলেন, কিন্তু তারা অবশ্যই বন্ধু ভাবাপন্ন ছিলেন। এবং সক্রেটিস, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, সক্রেটিস কোনো কিছু লিখে যাননি, কিন্তু প্লেটো তার হয়ে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু। এবং প্লেটোর প্রায় প্রতিটা বইয়ে আমরা সক্রেটিস সম্পর্কে জানতে পারি। আমরা প্লেটোর আজকের একটি মতবাদ নিয়ে আলোচনা করব, যেটা গ্রিক ভাষায় তাকে বলা হয় ইউডাইমোনিয়া। ইউডাইমোনিয়া নিয়ে আমরা আলোচনা করব। ইউডাইমোনিয়া আর যদি আমরা সঠিক বাংলায় তর্জমা করি, তাহলে সেটা হবে হয়তোবা সুখী, হ্যাপিনেস, অথবা সুখী, সমৃদ্ধশালী, এরকম কিছু একটা হবে। সুখী, কিন্তু আসলে এক্স্যাক্টলি ওইটা দিয়ে পূর্ণ হয়। যদিও যদি মনে করা হয় যে ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা, এই শব্দটা ইউডাইমোনিয়ার সাথে খুব ভালো যায়। এটা আসলে পরিপূর্ণতা, কারণ কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায় সেই বিষয়ে প্লেটো তার এই মতবাদে বা এই থিওরিতে বা এই ভাব চিন্তায় তিনি প্রকাশ করেছেন। তো দাদা, এই যে আপনি যে একটা শব্দ বললেন যে ইউডাইমেনিয়া, যদি আমি ভুল না করে, ইউডাইমোনিয়া, যদি দুঃখিত। তো এই ইউডাইমোনিয়াটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটার ইংরেজিতে মানে কি হবে, এটার যদি অর্থটা কি হয়? ইংরেজিতে আসলে এই শব্দটা আমি যদিও বললাম, এই শব্দটা আসলে সঠিক ট্রান্সলেশন করা সম্ভব না, তবে কাছাকাছি ওয়েলফেয়ার অথবা হ্যাপিনেস এই ধরনের ইংরেজিতে ট্রান্সলেট করা যায়, বা উইকিপিডিয়া তাই বলে। কিন্তু আসলে এটা আসলে কাইন্ড অফ আ গুড স্পিরিট, তুমি বলতে পারো একটা গুড স্পিরিট নিয়ে বেঁচে থাকা, অথবা একটা বাংলায় যদি বলি একটা পরিপূর্ণতা। এবং এই পরিপূর্ণতাটা উনি যেটা বুঝিয়েছেন, পরিপূর্ণতাটা পাওয়া বা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার পরে যেই তৃপ্তি, যে ফুলফিলমেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি এইভাবে উদাহরণ দিতে পারি, তোমার ক্ষেত্রে যদি বলি, যেমন তুমি পিএইচডি করতেছো এখন, পিএইচডির অনেক প্রেশার আছে, অনেক কাজ আছে, অনেক লেখালেখি আছে, অনেক পড়াশোনা আছে,
কনফারেন্সে পেপার সাবমিট আছে, অনেক ধরনের কাজ আছে, এবং এটা 5 বছর করার পরে, রিপিটেডলি করার পরে, জ্ঞান অর্জনের পরে তুমি যখন পিএইচডি ডিগ্রিটা হাতে পাবা, তখন যে তোমার পরিপূর্ণতা, এটার একটা যে তৃপ্তি, তুমি সমস্ত দুঃখ কষ্ট আশা করি ভুলে গিয়ে তখন ওই 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 সার্টিফিকেটটা বা ওই ডক্টরেট ডিগ্রিটা তোমার ঘাড়ে যখন পড়বে, তখন তুমি যেটা পাবে সেইটাকে সে ইউডাইমোনিয়া বলতেছে। এটা একটা ইউডাইমেনিয়া তুমি বলতে পারো। এবং এটা আর কি একটা ত্যাগ তিতিক্ষার পরে, মানে শুধুমাত্র হঠাৎ করে আমি টিভি দেখতে বসলাম, সিনেমা দেখলাম, খুব সুন্দর সিনেমা, হ্যাপি হলাম, সেইটা আসলে ইউডাইমোনিয়া না। তো এই বিষয়ে আসলে তার থিঙ্কিং এ সেটা হচ্ছে সে চারটা মেথড সে আসলে প্রপোজ করছে এই ইউডাইমেনিয়া পাওয়ার ক্ষেত্রে। মানুষের ইউডাইমেনিয়া যদি পেতে হয়, মানুষ বলো, সোসাইটি বলো, রাষ্ট্র বলো, পাওয়ার ক্ষেত্রে 4টি প্রথমটা হচ্ছে আমরা আমাদের চিন্তা ভাবনা আরো ডিপ এবং ক্রিটিক্যাল হইতে হবে। আমরা আরো ডিপলি চিন্তা করতে হবে। এখানে যদি এইভাবে বলি, উই নিড টু লার্ন টু থিঙ্ক মোর ডিপলি। তিনি যেটি প্রপোজ করেছেন, প্রথম মেথডটা হচ্ছে আমাদের আসলে আরেকটু ডিপলি, সবসময় আমাদের আরেকটু ডিপলি চিন্তা ভাবনা করা উচিত। কোনো কিছু কাজের আগে, কোনো কিছু বলার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমাদের আসলে খুব সুন্দর এবং ডিপ প্ল্যান দরকার। এটার কি এফেক্ট হবে, ব্যাড এফেক্ট হবে, সাইড এফেক্ট হবে, খারাপ কি হবে, ভালো কি হবে, এটা আসলে, এবং বা কেউ কিছু বললো বা কেউ কিছু করলো, এইটা কেন করলো, সেটা হুট করে কিছু না রেসপন্স করে আমাদের আসলে ডিপলি আরো চিন্তা করা উচিত। সে আমাদের বলছে যে আমরা যাতে আরো ডিপলি চিন্তা করি। এবং তুমি যদি খেয়াল করে থাকো, আমাদের ধ্যান ধারণা, উনি যেটা বলতেছে, আমাদের ধ্যান ধারণা বা ওই সময়ের মানুষের ধ্যান ধারণা যেটা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছিল কমন সেন্সের উপরে। কমন সেন্সটা আমরা আজকে যখন বলি লোকটা কমন সেন্স নাই, সেটা আসলে কমন সেন্সটা আমরা ভালো অর্থে বলি যে এই কমন সেন্স মানে হচ্ছে এতটুকু সেন্স অন্তত থাকা উচিত তার। কিন্তু ওই সময় সে কমন সেন্সটা বলতো যে কমন সেন্সটা যে সাধারণ জনগণের যে সেন্স, সাধারণ জনগণ, এবং ওই সময় সাধারণ জনগণ অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই নলেজেবল তারা ছিল না, তারা চিন্তা করতো না, তাদের ধ্যান ধারণা বা থিঙ্কিং অ্যাবিলিটি ছিল ভুল ভিত্তি। তাদের থিঙ্কিং এর ভিত্তি ছিল ভুল, এবং তারা অনেক ক্ষেত্রে কুসংস্কার দ্বারা প্রভাবিত হয়ে থিঙ্ক করতো, এবং সেটাকে সে কমন সেন্স বলছে ওই সময়, যেটাকে তাদের ভাষায় বা গ্রিক ভাষায় ডক্সা বলে। এবং এইটা বলতো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ কমন সেন্সের ভিত্তিতে ডিসিশন নিয়ে থাকি, কিন্তু সেটা করা উচিত না ওই সময়ের ক্ষেত্রে। কিন্তু যদিও কমন সেন্স এই 2500 বছর পরে আমাদের সোসাইটির কমন সেন্স লেভেল অবশ্যই অনেক বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাড়ে নাই, কিছু সোসাইটির ক্ষেত্রে হয়তো বাড়ে নাই, কিছু কিছু সোসাইটির ক্ষেত্রে হয়তো বাড়ছে। কিন্তু তিনি ওই সময় বলছেন যে কমন সেন্সের উপরে বেস করে কোনো ডিসিশন নেওয়া উচিত না, ওই সময় বলছে। এবং যেটা আমি আর একটু করতে চাই, উই নিড টু লার্ন থিঙ্ক মোর ডিপলি, সেটা আমি গত পর্বে, তোমার মনে আছে কিনা, আমরা বলতেছিলাম যে আমাদের মাঝে মাঝে ফিলোসফার হওয়ার দরকার আছে, চিন্তা করার দরকার আছে আমাদের। এবং তখন কিন্তু আমি তার এই মতবাদ পড়ি নাই, হ্যাঁ, কিন্তু সক্রেটিসের মতবাদ আমি পড়ছি। কিন্তু সক্রেটিসের মতবাদ থেকেই কিন্তু সে কিন্তু এই কনক্লুশনে আসছে। সো সক্রেটিস, তুমি চিন্তা করে দেখো, এবং সে যে ছাত্র, এবং ছাত্রের ভিতরে সক্রেটিস এই জিনিসটা প্রতিফলন ঘটাইতে পারছে। আচ্ছা, এবং তুমি যদি এই বর্তমান বিশ্বে দেখো, তুমি যদি ডেল কার্নেগির বই ফ্রেন্ডস, how to become friends and influence people, একটা বিখ্যাত গ্রন্থ, যেটা কয়েক মিলিয়ন সেল হয়েছে, কয়েকটা ভাষায়, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে, এবং সব ভাষায় বেস্ট সেলার হয়েছে।
মানুষ ধরো এটা ফিফটিজ এর বই সম্ভবত, এবং আমি বাংলাদেশে দেখছি প্রায় ঘরে ঘরে থাকতো। 70s 80s এর দশকে যারা পড়াশোনা করতো তাদের সব ঘরে ঘরে থাকতো, এবং পরবর্তীতে আমিও এইখানে একটা বই কিনছি এবং এটা অডিও বুক শুনছি, এবং খুবই চমৎকার। ওই বইয়ে ডেল কার্নেগি ছিল একজন ইন্টারভিউয়ার। সে বিভিন্ন লোকের ইনফ্লুয়েন্সড লোকের ইন্টারভিউ করে বেড়াতো, এবং সে একজন পপুলার ডাক্তারকে ইন্টারভিউ করছিল এবং তাকে জিজ্ঞেস করছিল, ডক্টর, হোয়াট ইজ দি মেইন প্রবলেম অফ হিউম্যান কাইন্ড টুডে? তখন ডাক্তার বলছিল, ম্যান ডাজন্ট থিঙ্ক। এটাই হচ্ছে আমাদের। তো 2500 বছর পূর্বে বা 2500 বছর পূর্বে প্লেটো বলে গেছিল, উই নিড টু থিঙ্ক ডিপলি, এবং সেটাই আসলে আর কি মানে দার্শনিক, যে আসলে আমরা বলি দার্শনিক, আসলে যে 2500 বছর পূর্বে যেটা বলে গেছে এবং এটা এখনো সত্য। আমাদের আসলে যা করি চিন্তা করে করি না, যা করা উচিত চিন্তা করে করা উচিত। সো এইটা থেকে, এই পয়েন্টটা থেকে আমার মনে হয় এইটা শিক্ষাই আমাদের নেওয়া উচিত সবার। আমরা যা করি আমরা কি চিন্তা করে করি? আমরা যাতে স্টেপ নেই, আমরা একটা ডিসিশন নিলাম আমরা এটা করব, আমরা একটা কথা বলে ফেললাম এটা করব, অনেক ক্ষেত্রে আমিও করি না, কিন্তু আসলেই করা উচিত। আমার নিজের ক্ষেত্রে দিয়েও শুরু করা উচিত যে আমরা we need to think more deeply in any situation. এটা হচ্ছে তার প্রথম পয়েন্টটা ছিল। এটার দ্বিতীয় প্রপোজালে ইউডাইমোনিয়া পাওয়ার ক্ষেত্রে তিনি আরেকটি বিষয় যেটি প্রপোজ করেছেন, দ্বিতীয় বিষয়টি, সেটা হচ্ছে আমাদের আরো গভীরতার সাথে ভালোবাসতে হবে। সেটা যে বিষয় হোক, আমাদের আরো গভীরতার সাথে ভালোবাসতে হবে। সিম্পোজিয়াম নামে তার একটি বইটিতে তিনি একটি ঘটনা উল্লেখ করেছিলেন। তিনি তার প্রিয় বন্ধু বান্ধব কিছু একটি ডিনারের নিমন্ত্রণ করেছিলেন, এবং সেই ডিনারে তারা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডিনারের দায়িত্ব দিয়েছেন। এবং তখন সে প্লুটো সক্রেটিসের থিওরি তাদের সাথে, সক্রেটিসের একটা থিওরি তাদের সাথে উত্থাপন করেছিলেন, যে সেটা হচ্ছে আমরা যখন কাউকে ভালোবাসি, তখন তাদের আসলে তাদের যেই গুণাবলীটা দেখে ভালোবাসি, সেই গুণাবলীটা যেটা আমার ভিতরে মিসিং। আমি একজনকে ভালোবাসলাম, তার সুন্দর গুণাবলী আছে, সে সুন্দর করে কথা বলতে পারে, সে দেখতে সুন্দর, অথবা সে সুন্দর করে কথা বলতে পারে, অথবা তার মোরাল ভ্যালু ভালো, বা যাই বলি, একটা যেই ভ্যালুটা আমার নাই। সেটা ছিল সক্রেটিসের থিওরি। এটা নিয়ে আলোচনা করার পরে তারপরে প্লেটো তার নিজের থিওরি বা থট এটা শেয়ার করলেন। সেটা হচ্ছে যে আমরা কাউকে ভালোবাসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সে আমার ভালো করতে চায়, ততক্ষণ না পর্যন্ত আমরা তারে ভালোবাসতে পারি না। যদি এরকম বলি, সেটা হচ্ছে আমরা একজনকে ভালোবাসতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি জানি না যে যাকে আমি ভালোবাসবো সে আমার কোনো উপকার করবে কি করবে না, বা উপকার না, বেশি হচ্ছে সে আমার কোনো ভালো করবে না বা এই ধরনের না। সেটা হচ্ছে সে বলে যে, যেমন আমি ধরো ফর এক্সাম্পল বন্ধুর ক্ষেত্রে ভালোবাসা হইতে পারে। ভালোবাসা একজন, আমি আমার এই বন্ধুটাকে আমি ভালোবাসবো, যখনই ভালোবাসবো অন্য বন্ধুর চেয়ে তার একটু সেপারেট দেখবো, ভালোবাসবো, কারণ হচ্ছে আমি জানবো তার গুণাবলীগুলা আমার জীবনে আসলে আমার একটু উন্নতি হবে। আচ্ছা, মানে তার গুণাবলী আমাকে উন্নত করবে। হ্যাঁ, তার গুণাবলীগুলো আমাকে উন্নত করবে। সেই জন্য হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হইতে পারে যে আমি তাকে ভালোবাসবো, তার গুণাবলী দ্বারা আমি উন্নত হব এবং আমার গুণাবলী দ্বারা সে উন্নত হবে। সেই তখনই হচ্ছে মেইন ভালোবাসাটা হবে এবং চিরস্থায়ী ভালোবাসাটা হবে। সেখানে প্লেটোর থটটা ছিল এরকম। এটা নিয়ে তারা আলোচনা করছে। এবং আমাদের সোসাইটিতে আমরা বলি না যে, ফর এক্সাম্পল
প্রেমিক প্রেমিকা বলে না, তুমি কি আমাকে বদলাইতে আসছো, তুমি কেন তুমি আমার বদলাইতে চাও, তুমি আমার বদলাইতে আসো না, আমি তোমাকে এরকম বলে, আই লাভ ইউ লাইক অ্যাজ ইউ আর, তোমার মতোই আমি তোমাকে ভালোবাসি, তুমি যেরকম সেরকমই, আমি তোমাকে বদলাবো না অমুকরা। কিন্তু তার কথা হচ্ছে যে আমরা যদি একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই, তাহলে সেটা হবে একে অন্যের ভালো করার জন্য। যে আমি যারা কেউ আমার যে ওয়াইফ হইলো, তার কিছু খারাপ দিক আছে, সেটা আমি মাইনে নিয়ে আমি বললাম না আমি তোমাকে ওরকমই ভালোবাসি, তাইলে তো সেটা হইলো না। তার মতবাদ হচ্ছে এটা, এবং আমি মনে করি এটা যথেষ্ট যুক্তিযুক্ত। কারণ আমার যে ফর এক্সাম্পল ওয়াইফ, বা আমার ওয়াইফ আমার ক্ষেত্রে আমাকে, তা আমার যদি কোনো খারাপ দিক থাকে, সে যদি বলে আমি তো এরকমই, তুমি এরকমই, তুমি ঝগড়া করে বেড়াও, তুমি ঝগড়া করো এরকম, তাইলে তো হলো না। এখন সে যদি আমাকে ভালো ব্যবহার না করে, ভালো ব্যবহার না, ভালো করার জন্য কাজ না করে, তাহলে কেন আমি তারে ভালোবাসলাম? আমি যখন জানবো, বুঝতে পারবো যে আমার জীবনে আসলে আমার উন্নতি সাধন হবে, আমার বর্তমান সিচুয়েশনে উন্নতি সাধন হবে, তখনই তাকে আমরা ভালোবাসি। তার থিওরিটা হচ্ছে এইটা, এবং আমার কাছে মনে হয় এটাই। এবং আমরা বলি না, আমাদের ওয়াইফদের বলি না, বা ওয়াইফ হাজবেন্ডদের বলে ইউ আর মাই বেটার হাফ। আমার কাছে মনে হয় এটা জাস্ট আমার থিঙ্কিং, সেখানে সে কিছু বলে নাই, বা ওই সময় তো সে ইংলিশও জানতো না, বা কারা পরে ইংলিশটা নিচে বেটার হাফ বানাইছে সেটাও আমি জানি না। আমার কাছে মনে হয় হয়তোবা এই থিঙ্কিং থেকেই পরে গিয়ে ইংলিশ ভাষায় ওয়াইফকে বা পার্টনারকে বা বেটার হাফ বলা হয়। আমি জানি না, এটা জাস্ট আমি জানি না, হয়তো অন্য থিঙ্কিং হইতে পারে, এটা আমার লজিক্যাল, কিন্তু মানে কথাটার সঙ্গে কিন্তু মিলে। তো এটা খুব ইন্টারেস্টিং যে কি পরিপূর্ণতা পাওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের থিঙ্কিং করতে হবে, ভালো করে ডিপলি থিঙ্কিং করতে হবে, এবং ভালো মতো ভালোবাসতে হবে, এবং তার যে ভালোবাসার একজন আরেকজনকে উন্নত করা, এটাই হচ্ছে আমাদের কাজ। এবং এটা আমি মনে করি শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে না। আমরা যখন একটা ধরো ফর এক্সাম্পল আমরা একটা অফিস ইনভায়রনমেন্টে আছি, সেখানেও একজন আরেকজনকে কলিগরা আমি বলি না ভালোবাসবে, কিন্তু একজন আরেকজনের উন্নতি সাধন করার ফলেই কিন্তু একটা সমাজ, একটা সোসাইটি, বা একটা অফিস, বা একটা টিম উন্নত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং তার এই থিওরি অনুযায়ী যদি আমরা কাজ করি, আমরা যে কোনো জায়গায় আমরা অ্যাজ এ টিম আমরা উন্নতি করতে পারবো। এটাই আমার কেন জানি মনে হচ্ছে এটা বাংলাদেশের একটা, বা আমাদের বাঙালি একটা প্রবাদ আছে না, যে সৎসঙ্গী স্বর্গবাস, অসৎসঙ্গী সর্বনাশ। হ্যাঁ, কাইন্ড অফ মিলে। হ্যাঁ, তুমি যদি জানো যে সৎ, তাহলে তুমি যদি সতের সঙ্গে থাকো, তোমার উন্নতি হবে। এবং ইংলিশে বলে আয়রন শার্পেন্স দি আয়রন। একটা লোহাই কিন্তু একটা লোহাকে ধার দিতে পারে, একটা বালিশ কিন্তু না। তো তুমি যদি লোহা হও, তুমি লোহার সাথেই থাকবা, যে তোমাকে একজন আরেকজনকে শার্প করবে। তো এটা আমার থট আর কি, সবকিছু মিলায়। আচ্ছা, ইউডাইমোনিয়া পাওয়ার ক্ষেত্রে প্লেটোর যে তৃতীয় প্রপোজালটা ছিল, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ বিউটি, সৌন্দর্যের গুরুত্বপূর্ণতা, সৌন্দর্য জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ কিনা, সেইটা নিয়ে উনি আলোচনা করেছেন। যেমন ধরো আমরা অনেকেই বলি আমরা আমাদের ক্ষেত্রে যে আউটসাইড বিউটি ইজ নট ইম্পর্টেন্ট, ইনসাইড বিউটি ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেখানে তিনি যেটা বলতে চাইছেন, যে আমরা যেমন একজন ভালো মানুষ হলে যে সে একজন সুন্দর, মানে একজন ভালো মানুষের যে সৌন্দর্যতা, আমি জাস্ট আউটলুক বলতেছি না, কিন্তু ভালো মানুষের যে সৌন্দর্যতা, তার সাথে মেশার ফলে যে তুমি যে আলোটা সে ছড়াচ্ছে, একটা ভালো মানুষ হয়তো বা এরকম হয় না, একটা মানুষ দেখলেই বোঝা যায় সে লোকটা খুব ভালো, সে হয়তো দেখতে খুব সুন্দর না, কিন্তু দেখলে মনে হয় সে খুব ভালো মানুষ।
ভালো বা তার এই অনেক সুন্দর গুণাবলী আছে, তিনি বলতেছেন একটি অবজেক্টের ক্ষেত্রেও সেটা সমান গুরুত্বপূর্ণ। একটা সুন্দর অবজেক্ট যদি তোমার, যেমন বলি না সৌন্দর্যের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমরা আমাদের ঘর বাড়ি সুন্দর করে রাখতে চাই, একটা সুন্দর ফুলদানি, একটা সুন্দর মূর্তি, একটা সুন্দর যে কোনো কিছু ডেকোরেশনটা করতে চাই, ইন্টেরিয়র ডেকোরেশন বলো, আউটসাইড ডেকোরেশন বলো, আমরা সুন্দর রাখতে চাই সবকিছু। তো ওইটার ক্ষেত্রে সে বলতেছে তুমি যদি এগুলার পাশে থাকো, তুমিও এদের মাধ্যমে তোমাকে বিউটিফাই করবা, তুমিও এটার মাধ্যমে বিউটিফিকেশন হবে তোমার, এবং এটা তোমার সোলের এবং সবকিছুর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইখানে আইসা উনি যেটা বলতেছিলেন যে আমাদের যে শিল্পকলা এবং শিল্পী, এদের কাজ হবে আমাদের, এরা হচ্ছে বিউটিফাই আমাদের সমাজটাকে বিউটিফাই করবে, বিউটিফিকেশন আনবে, আমাদের সমাজে বিউটিফিকেশন আনবে এই শিল্পকলা, আর্ট বা এগুলোর মাধ্যমে। এবং 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 আর্টিস্ট তিনি বলতেছেন যে এবং তাদের যে স্বাধীনতা, এবং তাদের সেই স্বাধীনতা আবার পুরো থাকতে পারবে না, সেটা সে বলতেছে যে এটা আবার বর্তমান যুগের শিল্পকলা বা আর্টিস্টদের সাথে কিন্তু সামঞ্জস্য না। এখন তুমি চিন্তা করো, এখন আর্টিস্টরা যারা যা খুশি তাই আঁকতেছে, যা খুশি তাই করতেছে, একটা সুন্দর জিনিস বানাইতেছে, তার কাছে সেটা সুন্দর, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে বিভিন্ন সোসাইটিতে সেটা কিন্তু খুব দারুণ ভাবে নিকৃষ্ট। হ্যাঁ, একটা আর্ট করলো, যেমন লাস্ট অলিম্পিকে যা ঘটলো, হ্যাঁ, তোমার মনে আছে কিনা অলিম্পিকের উদ্বোধনের সময় ফ্রান্সের যে কি বলে, মনে আছে তোমার? না, আমি আসলে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখা হয়নি। আমি তবে উদ্বোধনী অনুষ্ঠান পুরোটা দেখা হয়নি, আমি শুধু উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যে শিল্পী সেলন ডিওনের গানটা শুধু শুনেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই উদ্বোধনী অনুষ্ঠানে যেমন তারা তাদের আর্টিস্টরা তারা তাদের মতো, যে আর্ট ডিরেক্টর ছিল, আর্কিটেক্ট, সে তার মতো করে করছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু ক্যাথলিক সোসাইটিতে সেটা আবার গণ্য হয় না, খ্রিস্টান সোসাইটি বা ক্যাথলিক সোসাইটি সেটা আবার মেনে নেয় না। কারণ হয়েছে কি, তারা লাস্ট সাপারের নকল করে লেসবিয়ান, গে এদের সাজায় রাখছিল। আচ্ছা, মনে পড়ছে এখন, ছবিটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো এই ধরনের ক্ষেত্রে এটা যেমন এখন সোসাইটিতে নর্ম হয়েছে যে শিল্পীরা যা খুশি তাই করবে। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ বিরক্ত হয় না, বা একটা সমাজ বিরক্ত হয়, একটা সমাজ বিরক্ত। কিন্তু ওই সময় তিনি বলে গেছেন যে শিল্পীরা করবে, অবশ্যই করবে, কিন্তু তাদের একটা সেন্সরশিপের দরকার আছে। সেন্সরশিপের দরকার। এবং সেন্সরশিপটা কিভাবে হবে? শিল্পী, দার্শনিকরা সেই সেন্সরশিপটা করবে, দার্শনিকরা, সবাই না। দার্শনিকদের আন্ডারে থেকে শিল্পীরা তাদের কাজ করবে, যাতে তারা লিমিটের বাইরে গিয়ে কাজ না করতে পারে, যেখানে সোসাইটির নর্ম ভাঙে। তো এই ধরনের বিউটিফিকেশনের কথাও আসলে তিনি বলতেছেন যে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে শিল্পীদের ক্ষেত্রে সে বলছে, বাট শিল্পীরা যে সমাজে সৌন্দর্য আনবে এবং সৌন্দর্যের যে প্রয়োজনীয়তা একটা মানুষের জীবনে বা একটা সবার জীবনে বা একটা সোসাইটির জীবনে, সেটা হচ্ছে ইউডাইমোনিয়ার একটা অংশ, যে বিউটিফিকেশন। সো তিনটা, লার্ন টু থিঙ্ক ইন্টেলিজেন্টলি, ডিপলি, তারপরেরটা হচ্ছে তোমার হ্যাপিনেস, ভুলে গেছি, তারপরটা হচ্ছে এই লাভ উইথ কেয়ার, সেটা। আর তৃতীয়টা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ বিউটিফিকেশন। এই তিনটা জিনিস তিনি এই পর্যন্ত আলোচনা করতেছেন। চতুর্থ প্রপোজালে প্লেটো যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে আমাদের সমাজ পরিবর্তনের একটা গুরুত্ব থাকতে হবে, সমাজ পরিবর্তনশীল এবং পরিবর্তিত হতে হবে। সমাজ যদি পরিবর্তন না হয়,
তাহলে সেটা আসলে ইউডাইমোনিয়ার জন্য ভালো না। ইউডাইমোনিয়া পেতে হলে সমাজ অবশ্যই পরিবর্তিত হতে হবে, এবং একটা সমাজ পরিবর্তিত হতে হতে একটি আইডিয়াল সোসাইটির দিকে যেতে হবে, এবং আইডিয়াল সোসাইটি, এবং তিনি প্রথম ইউটোপিয়ান শব্দটা বা ইউটোপিয়ান থটটা নিয়ে আসেন। ইউটোপিয়ান বা ইউটোপিয়া ওয়ার্ডটা হচ্ছে দি আইডিয়াল, এনিথিং ইজ আইডিয়াল। আমরা যেন বলি না, যেমন আমাদের বাংলাদেশে এখন ইউটোপিয়ান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে, যে ইউটোপিয়ান শিক্ষা, আদর্শ শিক্ষা ব্যবস্থাটা কোনটা, কিভাবে এটা নেওয়া যায়, এবং আদর্শটা তো একদিনে সম্ভব না। আদর্শটা পেতে হলে দিনকে দিন আমাদের কাজ করতে হবে, এবং সেই জন্য তিনি বলতেছেন সমাজ পরিবর্তন হওয়া দরকার, এবং আজ সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে কখনোই ইউটোপিয়া বা আইডিয়াল সমাজের দিকে আমরা এগোতে পারবো না। সেটা ছিল তার মতামত। এবং এই ক্ষেত্রে তিনি আসলে যদিও তিনি এথেন্সের লোক, কিন্তু সে আসলে স্পার্টা নামে আরেকটা টেরিটরি ছিল ওই সময়, যেটার সাথে এথেন্সের সব সময় যুদ্ধ লাগা থাকতো এই সময়। এবং তারা স্পার্টা ছিল এক ধরনের, স্পার্টার মূল উদ্দেশ্য ছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যোদ্ধা তৈরি করা। এবং পেলিপেশিয়ান ওয়ারে, আমার সম্ভবত ওয়ার্ডটা ঠিক হইতেছে না, পেলিপেশিয়ান ওয়ারে এথেন্স স্পার্টার কাছে হারে। আচ্ছা, কারণ স্পার্টা সবসময় তাদের কাজে কর্মে ধ্যান ধারণায় সবকিছুতে তাদের আদর্শই ছিল আমাদের সন্তানরা আমরা এর যোদ্ধা করে গড়ে তুলবো। কিন্তু আবার এথেন্সে আবার এটা ছিল না। এথেন্সের ছিল তারা ছিল কাইন্ড অফ একটু ক্যাপিটালিজম, মানে ব্যবসা বাণিজ্য করে বড় হয়, এবং কিছু লোক ওই সময় আবার এই জ্ঞানের দিকে একটু বেশি ইন্টারেস্টেড ছিল। সো প্লেটোর কথা হচ্ছে একটি সুন্দর ইউটোপিয়ান সোসাইটিতে, আইডিয়াল সোসাইটিতে আমাদের সরকার বা আমাদের যে রাজ্য চালায় তাদের শুধুমাত্র যোদ্ধা বানানোর দিকে মনোযোগ দিলে হবে না, তাদের এরকম ব্যবস্থা করতে হবে তাদের সিটিজেনদের জন্য যেন তারা ইউডাইমোনিয়া পায়, ইউডাইমোনিয়ার সুযোগটা পায়, ইউডাইমোনিয়া হতে পারে, তারা ইউডাইমোনিয়ার দিকে যেতে পারে। যে সেই জন্য আসলে প্লেটো আসলে আরো এই ইউডাইমেনিয়া পাওয়ার জন্য, এই সোসাইটির ইউডাইমেনিয়া পাওয়ার জন্য, সমাজের ইউডাইমেনিয়া পাওয়ার জন্য তিনি আরো 4টা মতবাদ বা তার প্রপোজাল দিয়েছিলেন। প্লেটোর এই 4টা প্রপোজালে চতুর্থ ইউডাইমোনিয়া হতে প্রথম যে 4টা প্রপোজাল দিয়েছিলেন, চতুর্থটা ছিল সমাজ পরিবর্তনের গুরুত্ব, এবং এই সমাজ পরিবর্তনের জন্য তিনি আসলে আরো 4টা প্রপোজাল দিয়েছিলেন যেটা চেঞ্জ হওয়া প্রয়োজন। সেই প্রথম যেটা তিনি তার রিপাবলিক নামক যে পপুলার বইটা আছে, সেই বইয়ে তিনি লিখেছিলেন যে সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে নতুন হিরো বা ইনফ্লুয়েন্সার দরকার আছে, যাদের আমাদের সোসাইটি ফলো করবে। এখন তিনি বলতেছেন এই হিরো কি সেই হিরো যে ভালো স্পোর্টম্যান, বা বর্তমান সমাজে যে ভালো মুভি করে, অথবা যে ভালো ফেসবুক ইনস্টাগ্রাম করে, কিন্তু বা ওই সময়ের ক্ষেত্রে সে স্পোর্টম্যান দিয়ে বুঝাইছেন, স্পোর্টম্যান বা শিল্পী, বা যারা মঞ্চে করতো, মঞ্চে ফর এক্সাম্পল নাটক করতো, তাদের করবেন নাকি একজন দার্শনিক রীতি, আপনি একজন ইন্টেলেকচুয়াল পিপলকে আপনি ফলো করবেন। সেইটাও আসলে বোঝার প্রয়োজন, যে একজন এই যে হিরোটা হবে, দেশের বলো সোসাইটির বলো, যে হিরোটা হবে, সেই হিরোটা কে হবে? একজন ইন্টেলেকচুয়াল লোক, না একজন ফর এক্সাম্পল ডক্টর ইউনুস, না হিরো আলমগীর, না কি জানি হিরো আলম। হিরো আলম।
সো এই জিনিসটাও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের সোসাইটিতে এখন আমরা কি একজন জ্ঞানী গুণী লোক যে চিন্তা করতে পারে বা যে দেশটা বা সোসাইটিকে আগায় নিয়ে যেতে পারে তারকে ফলো করব, নাকি একজন ফলো করব যে ওই কাইন্ড অফ হিরো আলমের মতো লোক? আমি হিরো আলমকে তুচ্ছ করতেছি না, সে তার ক্যারিয়ারে সে খুবই জনপ্রিয়, সে তার মতো জনপ্রিয়, সে তার ক্ষেত্রে জনপ্রিয়, সে নাকি সালমান খান বা শাহরুখ খানের চেয়ে বেশি ভিউ তার ভিডিওতে। যাই হোক, এটা আসলে আলোচনার বিষয় না, কিন্তু আলোচনার বিষয়টা হচ্ছে আমরা আসলে কাকে ফলো করব। এখন এই সোসাইটি চেঞ্জের জন্য এমন এইভাবে গঠন করতে হবে যাতে মানুষ ওই ধ্যান ধারণাটা পায় যে আমি কাকে ফলো করব বা কাকে ফলো করলে আমাদের বা সোসাইটির জন্য ভালো হবে। এটা ছিল তার প্রথম পয়েন্ট, ওই 4 নম্বর পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে একটা ভালো সোসাইটির জন্য একটা গুড রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই দরকার, এবং সেন্সরশিপ অবশ্যই দরকার। এবং এটা ছাড়া এটা তো আসলে তখন বলছিল, এখন 2500 সন পরে এটা এখনো বাস্তব। অবশ্যই একটা রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া কোনো দেশ বা জাতি চলতে পারে না। আমি আজকে ফর এক্সাম্পল তুমি আজকে সুইডেনে আছি, সুইডেনের আমরা আছি, আমাদের সোসাইটিটা খুবই সুশীল সোসাইটি, যেখানে ক্রাইম কম, সব মোটামুটি ভালো। কারণ কি, এখানে রুলস গুলা তোমার এইভাবেই করা যাতে তুমি কিছু করো না, এবং এটা আস্তে আস্তে মানুষের রক্তে আসলে এই রুলস রেগুলেশন গুলো আসলে আমাদের রক্তে মিশে গেছে, বা এই সোসাইটিতে যারা আছে। তো একটা সোসাইটিতে, একটা দেশে বা একটা সোসাইটি বলো, যেই বলো, একটা নর্ম বা রুলস রেগুলেশন থাকা অবশ্যই প্রয়োজন, যেটা তিনি এমফেসাইজ করছেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে গুড এডুকেশন। অবশ্যই গুড এডুকেশন খুব খুব জরুরি। এবং তিনি যেটা বলতেছেন যে শুধুমাত্র সায়েন্স, ম্যাথমেটিক্স, দর্শন, সমাজবিজ্ঞান এইসব না, সাথে একজন কিভাবে একটা ভালো মানুষ হওয়া যায়, হাউ টু বি আ গুড হিউম্যান বিং, সেটার জন্য তিনি এমফেসাইজ দিচ্ছেন। এটাও যাতে আমাদের এডুকেশন সিস্টেমে বা আমাদের শিক্ষা ব্যবস্থা এটা থাকে। এবং সেই জন্যই তিনি আসলে তার একাডেমি নামে একটা সে স্কুল গঠন করছিলেন, এবং সেটা তিনি গঠন করেছিলেন। এবং এরপরে 400 বছর পর্যন্ত স্কুলটা জীবিত ছিল, মানে পরিচালিত ছিল। এবং সেইখানে অনেক কিছু শেখানো হতো, তার ভিতরে শেখানো হতো হাউ টু লিভ আ গুড লাইফ এন্ড হাউ টু ডাই গুড। মানে এখন বর্তমান যুগে তুমি আসলে এই শিক্ষাটা, তখন স্কুল যদিও স্কুল বলা হয়তো, কিন্তু ওইটা আসলে একদম ছোট বাচ্চাদের জন্য ছিল কিনা আমি জানি না, হয়তো বা একটু বড়দের কাইন্ড অফ অ্যাডাল্ট বা কাছাকাছি এদের জন্য ছিল, কারণ তখন প্রাথমিক শিক্ষার মতো এরকম ছিল কিনা আমার জানা নাই। তবে আমাদের সোসাইটিতে আমি মনে করি যে অ্যাটলিস্ট আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশে এই জিনিসটা একদম রুট লেভেলে আসা উচিত। যেমন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতেই হাউ টু বি গুড, মানুষের মধ্যে ইমপ্যাথি, সিম্প্যাথি, এইসব জিনিসগুলা যাতে থাকে, যাতে একজন মানুষের প্রতি বা এখন ইভেন এনিম্যালদের প্রতিও থাকে। যেমন ফর এক্সাম্পল রিসেন্টলি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটলো, এটা আসলে খুবই দুঃখজনক। এবং একজন মানুষ হিসাবে এটা আসলে মেনে নেওয়াটা কষ্টকর। একজন মানুষ আরেকজন মানুষরে এইভাবে পিটিয়ে মেরে ফেলবে বা এরকম আসলে হওয়া উচিত না। এবং এই শিক্ষাটা যদি এইসব সমাজে আমাদের ওই ছেলে মেয়েদের বা সবারই যদি আগে থেকেই একদম রুট লেভেলে মানুষের থাকতো, একদম প্রাথমিক কিন্ডারগার্টেন বা 1 থেকে 5 এর ভিতরে থাকতো, তাহলে আসলে এই কাজটা আসলে হতো না। এটা আসলে আমার মতামত। আমি তার সাথে একমত যে আসলে গুড এডুকেশন, শুধুমাত্র এডুকেশন মানে সায়েন্স ম্যাথমেটিক্স না, হাউ টু বি আ গুড হিউম্যান বিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থত যেটা তিনি বলতেছিলেন যে একজন মানুষের ভালো এবং উত্তম শৈশব থাকা উচিত। শৈশব
শৈশবটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা গেছে যে আমাদের 90% শুধু আমি বাংলাদেশে বলবো না, পৃথিবীর অনেক দেশেই টোটাল জনসংখ্যার অনেকেই প্লাস বা টোটাল টোটাল পৃথিবীর 90% শিশুদের দেখা গেছে যে শৈশব ভালো না, শৈশব ভালো হয় না। বিভিন্ন বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, অমুক সমুক সব প্রেশারাইজ করা। ফর এক্সাম্পল, আমি শৈশবে যা হইতে পারি নাই, আমি হইতে চাইছিলাম ডাক্তার, আমি আমি হইতে পারিনি ডাক্তার, আমি আমার ছেলের জোর করে ডাক্তার বানাবো, ঠিক আছে, জোর করে তার উপর চাপাই দেওয়া, এটাও কিন্তু এক ধরনের প্রেশার, এটাও কিন্তু এক ধরনের অত্যাচার। হ্যাঁ, তার যে ইচ্ছা, তাকে 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 আমরা কি বলে তার সাথে এগ্রি না করে আমি আমারটা চাপাই দিলাম। আমি কি চাই, আমি কি হওয়া মিস করছি যখন আমি ছোট ছিলাম। আমি চাইছিলাম আমি খুব বড় লোক হবো, আমি ছিলাম গরিব, আমি চাই আমার ছেলের টাকার পাহাড় করুক, অথবা আমি আমার ছেলের জন্য টাকা সঞ্চয় করে টাকা রেখে দেই, সেই টাকা সে ব্যবহার করুক, যাতে আমি যেই কষ্টটা করছি আমার ছেলে সেই কষ্টটা না করি। সেইটা কি বেশি জরুরি, নাকি বেশি জরুরি হচ্ছে তাকে আমি ভালো শিক্ষা, ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে আমি মানুষ করে দিলাম, যাতে সে বড় হয়ে তার নিজের আর্নিং বা তার নিজের লাইভলিহুড সে চালাইতে পারে, প্লাস তার পরিবারের। তো সেইটা ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রেও সে আসলে এই প্রপোজালটা দিছিলেন, যে এটা ছিল তার প্রপোজাল, যেটা নিয়ে আমরা গত পর্বে একটু আলোচনা করেছিলাম, মনে আছে? গুরুকুল। গুরুকুল, যেখানে গিয়ে বাচ্চারা শিখবে। সেখানে উনি বলতেছে যে অনেক মা বাবার ক্ষেত্রেই, কারণ ওই সমাজের কথা বলতেছে, ওই সমাজের কথা, এটা মনে রাখতে হবে, অনেক মা বাবার ক্ষেত্রেই আমরা মা বাবারা পারি না কিভাবে সন্তান মানুষ করতে হবে, তাদের জ্ঞান বুদ্ধি দিতে হবে। সেই জন্য তিনি বলছেন ফিলোসফারদের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, বা বর্তমান সমাজে যদি আমরা এটা ধরি, বোর্ডিং স্কুল অথবা অথবা ওই যে ক্যাডেট কলেজের কথা বলতেছিলাম, ক্যাডেট কলেজ, বোর্ডিং স্কুল, অথবা অনেকবার আজকালকার মা বাবারা মানে গ্রামের যারা অসচ্ছল, হয়তো তারা অথবা অসচ্ছল, তারাও দেখা গেছে যে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসা বা বোর্ডিং এ, মিশনারি বোর্ডিং এ দিয়ে দেয়, কারণ তারা চায় তাদের ছেলে মেয়ে তাদের সাথে বড় হোক, তারা 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 জ্ঞানী গুণী, তারা জানে না। ওই সময়ও সে ওইটা ছিল, এবং সে বলতো যে ফিলোসফারদের রাষ্ট্র তাদের ফিলোসফারদের দেখবে, ফিলোসফাররা তাদের বাচ্চাদের দেখবে, যাতে একটি বেটার রাষ্ট্র গড়ে উঠতে পারে। তো সমাজ পরিবর্তনের এই 4টা পয়েন্ট ছিল তার, যে একজন ভালো ইনফ্লুয়েন্সার ফলো করতে হবে, একটা ভালো রুলস এন্ড রেগুলেশন থাকতে হবে সোসাইটিতে, একটা গুড এডুকেশন সিস্টেম থাকতে হবে, এবং প্রতিটা শিশুর একটি ভালো শৈশব থাকতে হবে। এখন এই 4টা বিষয় ছিল খুব পরিবর্তন। এবং আমি এই চাইল্ডহুড নিয়ে আরেকটু যদি একটু বলি, যে আমি এই সোসাইটিতে দেখছি, আমার ওয়াইফ টিচিং কাজ করে, স্কুলে টিচিং, এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, এবং আমি বাংলাদেশ থেকে আসি, আমার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি জানি ওই সময়কার, এখন হয়তো পরিবর্তন হইতেছে বা হবে বা হচ্ছে। তো একদম টোটালি ডিফারেন্ট। আমরা আসলে অনেক ক্ষেত্রে আমাদেরটাও কিছু ভালো ভালো আছে, অবশ্যই আছে, এখানটা ভালোই, আমাদেরও অনেক কিছু ভালো আছে, যেটা এখানে আমি মনে করি এখানেও একটু হওয়া উচিত। তো দেখা গেছে যে এই ভালো শৈশব আমাদের বাংলাদেশের অনেকের ক্ষেত্রে আমরা আসলে অনেকভাবে, যদিও যারা প্রিভিলেজ তারাও অনেকভাবে নির্যাতিত, নিপীড়িত, আর যারা আনপ্রিভিলেজ তারা তো অবশ্যই বিভিন্নভাবে তাদের শৈশব ভালো না। এবং তুমি দেখবা যেসব বাচ্চাদের শৈশব ভালো না, তারাই কিন্তু বড় হয়ে গিয়ে বিভিন্ন আনসোশাল অ্যাক্টিভিটি, ক্রাইম বলো, ড্রাগ ডিলিংস বলো, অমুক সমুক অনেক কিছুর সাথে, এখানেও একই অবস্থা, এদের সাথে জড়িত হয়ে যায়। হ্যাঁ, কিলিং, মার্ডার সবকিছুর সাথে। কারণ তাদের ওই ফ্রাস্ট্রেশনটা তারা অন্য জায়গায় ব্যবহার করে। তাদের যে ফ্রাস্ট্রেশনটা ছিল সমাজে, ফ্যামিলিতে ওই সময়, তারাও ওইটা তারা অন্যভাবে প্রতিফলন করে। তো এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং সেই তখন 2500 বছর পূর্বে যেগুলা আসলে উনি
বলছিলেন, এবং ওইটা এখন পর্যন্ত আমি দেখি, এবং এই থেকে আসলে আমি অনেক শিক্ষা পাই যে আসলে কি ধরনের ভাবে থাকা উচিত একটা ইউডাইমোনিয়া পেতে গেলে, মানুষের নিজের জন্য, সোসাইটির জন্য, অথবা একটা একটা গ্রুপের জন্য। ফর এক্সাম্পল, আমি একটা সংগঠনের সাথে জড়িত, সেই সংগঠনের ইউডাইমোনিয়া যদি আমি পাইতে চাই, তাহলে এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। যে পয়েন্টগুলো আমি প্রথম থেকে যদি আবার একটু বলি, 1 নম্বর ছিল উই নিড টু থিঙ্ক মোর ডিপলি অ্যান্ড ক্লিয়ারলি। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট একটা ইউডাইমেনিয়ার ক্ষেত্রে। দ্বিতীয়টা ছিল উই হ্যাভ টু লাভ মোর কেয়ারলি, উই নিড টু টেক মোর কেয়ার অফ আওয়ার লাভ, আমাদের লাভটারে আরো ইম্পর্টেন্ট দেওয়া উচিত। তারপরে ইম্পর্টেন্স অফ বিউটিটার ইম্পর্টেন্স খুবই, এটা ছিল তৃতীয়। বিউটিটা খুব জরুরি। এবং চতুর্থ হচ্ছে সমাজ পরিবর্তন মানে আমাদের শুধু সমাজ মানে অ্যাজ এ হোল আমরাও নিজেরা যদি পরিবর্তন হয়, আমাদের পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা হইতে পারি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, নিজের শিক্ষাটা উন্নত করা। দ্বিতীয়ত আছে কাকে ফলো করব সেটা চুজ করা। ইনস্টাগ্রামে হিরো আলমকে ফলো করব না আরেকজনকে ফলো করব, এটা আসলে নিজের কাছে। সৈয়দ আব্দুল্লাহ আবু সাইদকে ফলো করব, হ্যাঁ আবু সাইদকে ফলো করব, বা যাই হোক, যে নাম বললাম না, অথবা সলিমুল্লাহ খানকে ফলো করব। এবং তারপরে এটা খুব ইম্পর্টেন্ট। সো গুড এডুকেশন, গুড মোরাল, এবং গুড চাইল্ডহুড। এবং অ্যাজ এ প্যারেন্ট আমি মনে করি আমাদের সমস্ত বাচ্চাদের আসলে একটা গুড চাইল্ডহুড উপহার দেওয়া উচিত। আমি পাইছি কি পাই নাই সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আমার ভবিষ্যৎ সোসাইটির জন্য আমি একটা ভালো চাইল্ডহুড, আমার বাচ্চাকে একটা ভালো চাইল্ডহুড দেবো, যাতে একটা সুন্দর সোসাইটি গড়ে তুলতে পারে সেটা। এবং এই সোসাইটি, আমার সোসাইটি, সেটা সুইডিশ সোসাইটি হোক, সেটা বাংলাদেশি সোসাইটি হোক, সেটা ইন্ডিয়ান সোসাইটি হোক, অ্যাজ এ হোল আমরা এক পৃথিবী, আমরা 8 বিলিয়ন মানুষ আছি, আমরা এক পৃথিবীর, যতদিন না পর্যন্ত এক পৃথিবী চিন্তা করব ততদিন পর্যন্ত আমাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট আসলে হবে না। হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য আসলে আমাদের মনে হয় অ্যাজ এ হোল চিন্তা করতে হবে। আমরা এক পৃথিবী, একই জাত, আমাদের কালো সাদা। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না ভুল বলতেছি না ঠিক বলতেছি, বাট এটা আমার ব্যক্তিগত মতামত। এই ছিল আসলে আমাদের আজকের। আমি জানি না তোমার কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে, বা আমার কোনো প্রশ্ন নেই। আমার আসলে শুনতে ভালো লাগছিল, কারণ এই কারণে যেটা যে 4টা বিষয় নিয়ে আপনি বললেন, যে ইউডাইমোনিয়া যদি শুদ্ধভাবে উচ্চারণ, হ্যাঁ একটু কঠিন, বাট আমি আশা করি যদি আমরা এটা ইউডাইমোনিয়া বারবার উচ্চারণ করে হয়তো এটা ঠিক হয়ে যাবে। বাট যে 4টা বিষয় নিয়ে বলা হয়েছে ওনার, আসলে খুবই মানে যদি সত্যি যদি ভালোভাবে ফলো করা যায়, আসলে খুব সুন্দর জিনিস। মানে হচ্ছে একটা ভালো সোসাইটি তৈরি করতে সাহায্য করবে। তো ধন্যবাদ দাদা আপনার আজকের সময়ের জন্য, এই আলোচনার জন্য, এই 4টা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্লেটোর শেয়ার করার জন্য। এবং আশা করি হচ্ছে পরবর্তী পর্বে আমরা পরবর্তী কোন একজনকে নিয়ে আলোচনা করব, দার্শনিক। এই আর কি। তা আপনার শেষ যদি কিছু বলার থাকে। আমার আসলে শেষ বলার নাই, আসলে সেটা হচ্ছে বলার তেমন কিছু নাই। সেটা হচ্ছে আমরা অ্যাজ আ হিউম্যান বিং আসলে আমাদের চেষ্টা করা উচিত আমরা একটি আদর্শ সোসাইটির দিকে যাতে আগায় যেতে পারি, আমরা যেখানেই আছি। কারণ আদর্শের কোনো শেষ নাই। আজকে কেউ বলতে পারে না আমরা সবচেয়ে ভালো সোসাইটিতে আছি, বা কেউ বলতে পারে না আমরা একদম বেস্ট সোসাইটি। এর উপর যাওয়া সম্ভব না। অবশ্যই ওই বেস্ট থেকে আরো বেস্টে যাওয়া সম্ভব। মানে এই আর কি, আদর্শের কোনো লিমিট নাই। আমি সেটা সোসাইটির ক্ষেত্রে বলতেছি, মানুষের ক্ষেত্রে বলতেছি। আমি যদি মনে করি আমি আদর্শ মানুষ না, আমার আদর্শ, আমি যাতে আরো সবকিছুতে আরো আগাইতে পারি, আদর্শ হইতে পারি, আদর্শতা লাভ করতে পারি, সেই জন্য আসলে আমাদেরও কাজ করা উচিত। প্রতিটা মানুষ নিজেরা কাজ করলে সোসাইটিও অ্যাজ এ হোল উন্নত হবে।
এবং পুরো সোসাইটি উন্নত হলে পুরো দেশ উন্নত হবে, দেশ উন্নত হইলে পৃথিবী উন্নত হবে, পৃথিবী উন্নত হইলে আমরা এই পৃথিবীতে আরো অনেক দিন মানব জাতি শাসন করতে পারবো। আদারওয়াইজ ইউ ডোন্ট নো, রোবট ক্যান কাম এনি টাইম, এআই ক্যান, রোবট ক্যান এনি টাইম এন্ড টেক ওভার আস। এলিয়েনরা চলে আসতে পারে যে কোনো সময়। এলিয়েনের চেয়ে ভয়ঙ্কর এখন আসলে আমরা রোবট। এইটা নিয়েও আমরা এআই রোবট নিয়ে একদিন আলোচনা করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নিয়েও একদিন আসলে আলোচনা করার বড় টপিক আছে। বাট ধন্যবাদ তোমাকে সুন্দর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। তাহলে আজকের পর্বে এই পর্যন্তই। তাহলে পরবর্তী পর্বে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।